Okay, hold on. Sorry. Yeah, my mic is not muted. Yeah, আমি তোমার আপনার সংশয়.com যাই আপনাদের প্রেজেন্টেশন শুনি। তা আমি শুধু অ্যাড করতে চাই যে আমরা হয়তো ইসলামকে ভুলভাবে বিশ্লেষণ করছি। আমি আস্তিকলি নাস্তিক বলতে বোঝায় আমি ঈশ্বরকে বিশ্বাস করি না, কারণ এখনো দেখি নাই, কিন্তু আবার খুঁজেও বেড়াই, দুটোই করি। এই জন্য আমি সব ঈশ্বরকে ধর্মটাই ঈশ্বরকে মানে বিশ্বাস করেন না কিন্তু খুঁজে বেড়ান। আহ, খুঁজে বেড়াই মানে হচ্ছে যে ধরেন যে সৃষ্টি যেহেতু ও আমি যেহেতু আপনি সৃষ্টি কি হয়েছি। আপনি কি একই সাথে ইউনিকর্নকেও খুঁজে বেড়ান, যেটা হচ্ছে মানে একটা আহ, উড়ন্ত ঘোড়া, সেটাকেও কি আপনি মাঝে মাঝে খোঁজেন? হ্যাঁ, রেইনবো দেখলে রেইনবোর যেহেতু ধরেন যে ইউনিকর্নের যে গল্প, যে রেইনবোর অ্যাট দ্য এন্ড, আপনি ও, রেইনবোর উপরে না দেখতে পারলে তার শেষটা খুঁজে পেলে হয়তো ইউনিকর্ন খুঁজে পাবেন। তারপর এখানে আপনি কি সেটাও খোঁজেন? খোঁজেন গিয়ে সেটাও যে খুঁজি। কোথায় ইউনিকর্ন আছে নাকি? তারপর মামদভূত শাকচুন্নি এগুলাও তো খোঁজেন মাঝে মাঝে নাকি? হ্যাঁ, সেটাও খুঁজি। ওয়াও, আহ, ফ্যান্টাস্টিক। আমি মানে এই যে শাকচুন্নি নাকি ইলিশ মাছের গন্ধ শুকলে নাকি চলে আসে, তারপর শেওড়া গাছের পেতনি কি খোঁজেন মাঝে মাঝে? হ্যাঁ, সেটাও খুঁজেছি। আপনার ধরেন এই কারণে আমি হচ্ছে নাস্তিকলে আস্তিক, যে ও, খুঁজে তখন বুঝেছি। যেমন ধরেন এই বর্ষাকালে যে বাংলাদেশে আপনার ভূত দেখা যায় রাত্রেবেলা কলা বাগানের পাশ দিয়ে, ওগুলোও গিয়ে সেটাও। মাঝে মাঝে খোঁজাখুঁজি করেন, ভূত হ্যাঁ, আছে? ওটা ওটা খুঁজেছি। খুঁজে তারপরে বুঝেছি যে না, আসলে কলা গাছের ওইখানে ভূত পাওয়া যায় না, যে ওই না না, বৃষ্টির আপনি তো পরে সব কলার কলা পাতা। গাছ, সব কলা গাছ তো আর আপনি খোঁজেন নাই নিশ্চয়ই, কোনো না কোনো কলা গাছ আছে যেটা নিচে ভূত আছে। হ্যাঁ, এখনো সেটা যে এখনো না, খুঁজতেছেন? কলা গাছটা খোঁজা বন্ধ করেছি। কেন কারণ বন্ধ হচ্ছে করছেন ভাই? এটা তো ঠিক আহ, করেন নাই, আপনার তো সব না, না, কলা না। গাছ খুঁজে দেখা উচিত। হ্যাঁ, কেন বন্ধ করেছি আমি সেটার উত্তর দিতে পারি। সেটা হচ্ছে যে আমি আপনার এই দেখেছি, ভূত দেখেছি যে সাদা কাপড়টা নড়ছে। তারপর আরো আস্তে আস্তে আরো কাছে গেছি, যে ভূতটাতেই আমার দেখার ইচ্ছা, তো তখন বুঝতে পারলাম যে না, আসলে সেদিন আকাশে চাঁদ ছিল। ওই চাঁদের আলোটা কলা পাতায় যখন রিফ্লেক্ট হয়, ওটা সাদা কাপড়ের মতো দেখায়। আচ্ছা হুম। আচ্ছা। তো কিন্তু এটা তো তো এই এটা না কারণে হয় কলা সাদা পাতাটা। কাপড়, কিন্তু অন্য অন্য আরেক জায়গায় তো কোনো একটা কলা গাছের নিচে তো একটা ভূত থাকতেই পারে। আপনি তো এখনো সেই মানে, আচ্ছা, এই যে অলৌকিক যে কেচ্ছা কাহিনী, রাক্ষস কক্কস দৈত্য দানব, এগুলো তো আপনি খোঁজেন মাঝে মাঝে নাকি? আম, যে- যখনই যদি কোনো গল্প শুনি, সেই গল্পের আমি মোটামুটি সত্যতাটা দেখার চেষ্টা করি, প্রমাণ বুঝতে পারেন। দেখার ও, চেষ্টা করি এবং খুঁজি। আচ্ছা, তারপরে এই যে যতক্ষণ। বাচ্চাদের যে ছেলে ধরা নিয়ে যায়, মানে একটা ডাইনি নাকি আসে, ছেলে ধরা মানে বস্তায় ভরে নিয়ে যায়, সেই ডাইনিটাকে তো আপনি মাঝে মাঝে খোঁজেন নাকি? সেটা এবার ধরেন আমি সেটা তো এটা অলৌকিক না, এটা আপনার হচ্ছে কি সামাজিক বা না না, ওইটা ডাইনি, ওইটা পারিপার্শ্বিক। হচ্ছে আকাশে উঠতে পারে ওই ডাইনিটা, আবার এটা আহ, আবার আকাশে উঠতে। আচ্ছা, আপনি কি সে মানে সেকে খোঁজেন, এই যে সান্টা ক্লজ, ওকে খোঁজেন? সান্টা ক্লজ। হ্যাঁ। সান্টা ক্লজকে সেই খুঁজি। এর এখনো সুযোগ সুবিধা হয় নাই, কারণ অ্যান্টার্কটিকা বা আর্কটিকে যাওয়ার যে ইটা, সেটা হয় নাই। হলো পরে অবশ্যই খুঁজবো। ঠিক আছে, ওইখানে আপনি যতক্ষণ অব্দি আমি নিজে না ঠিক আছে। দেখছি ততক্ষণ অব্দি আমি সেটাকে বিশ্বাস করছি না, কিন্তু যে যতক্ষণ অব্দি আমি না কিন্তু দেখছি সেটাকে আমি অবিশ্বাসও করি না, যতক্ষণ অব্দি কিন্তু আমার কিন্তু প্রমাণ আমাদের সেটাকে ই কিন্তু করে। আমাদের যে মানে যৌক্তিক অবস্থানটা হচ্ছে এটা, যে আমরা কোনো কিছু তখনই শুধুমাত্র খুঁজতে বের হব, বা তখনই খুঁজবো যখন সেটা আসলে বাস্তবে অস্তিত্বশীল, সেটার প্রমাণটা পাওয়ার পরে আমরা খুঁজতে বের হব। বাস্তবে উম ওইটা অস্তিত্বশীল কিনা সেটারই কোনো ঠিক নাই। এখন যদি কেউ আমারে আহ, বলে যে আহ, একটা এলিয়েন আছে, উহুম, আমি তো এলিয়েনকে মানে সারা দুনিয়া টর্চ দিয়ে খোঁজা শুরু করব না। কারণ হচ্ছে গিয়ে, বা কেউ যদি আমাকে বলে একটা উড়ন্ত হাতি আছে, উহুম, এটা তো আমি খুঁজতে বের হব না। হ্যাঁ, আমি তখন উম, তাকে জিজ্ঞেস করব যে তোমার দাবির সপক্ষে আহ এই যে উড়ন্ত হাতির সপক্ষে কি প্রমাণ আছে, আগে সেটা দাও। উহুম, আগে সেটার অস্তিত্ব সম্পর্কে আমি যখন নিশ্চিত হব যে এটা আছে, উহুম, শুধুমাত্র তখন আমি তাকে খুঁজতে বের হব। তার আগ পর্যন্ত আমি তাকে খোঁজার কোনো কারণ নাই, খোঁজার কোনো যুক্তি নাই, কারণ সেটার উম। অস্তিত্বই এখন পর্যন্ত প্রমাণ হয় নাই। আমার কাছে যুক্তিটা তো আমি মনে দেবো। হয় আমার কাছে তো মনে হয় এইটাই একমাত্র যৌক্তিক অবস্থান। আপনি যদি আমি আপনাকে যুক্তি দিতে আপনি পারি যদি ভাই। এইভাবে
পৃথিবীতে অলৌকিক কেচ্ছা কাহিনী গল্প গুজবের পরিমাণ হচ্ছে মিলিয়নস বিলিয়নস, আসলে বিলিয়ন বিলিয়ন সত্তা আছে, অলৌকিক সত্তা আছে, যেগুলা বিভিন্ন সময়ের মানুষ বিভিন্ন সময় বিশ্বাস করেছে, যেগুলো সপক্ষে কোনোটার সপক্ষেই কোনো প্রমাণ পাওয়া যায় নাই। সেগুলাকে আমরা কেউ খুঁজতে বের হই না, বা বিজ্ঞানের পদ্ধতিও এটা না, বা একজন যুক্তিবাদীর পদ্ধতিও এটা না যে কেউ একজন কিছু একটা বললো আর আমরা টর্চ নিয়ে খুঁজতে বের হয়ে গেলাম যে সেটা আছে নাকি নাই। না, মানে বিজ্ঞানের পদ্ধতিও সেটা না, যুক্তিবাদীদের পদ্ধতিও সেটা না। যুক্তিবাদীদের পদ্ধতি হচ্ছে যে শুধুমাত্র তখন আমরা সেই জিনিসটা খুঁজতে বের হব যখন আমরা সেটার সপক্ষে কোনো বাস্তব প্রমাণ পাবো। সেটার অস্তিত্বের সপক্ষে বাস্তব প্রমাণ না পেয়ে সেটা আমরা খুঁজতে বেরাবো হুদাই, কেউ একজন কিছু কইলেই আমরা টর্চ নিয়ে বেড়ায় যাবো সাথে সাথে, এইটা আমরা করি না। হ্যাঁ, আপনি বলেন। ভাই, বিজ্ঞানের এটা বৈজ্ঞানিক পদ্ধতি, যদি আপনাকে কেউ কিছু বলে, আর সে অবশ্যই কেউ এমন কেউ হতে হবে যার কিছুটা ক্রেডিবিলিটি আছে, কিছুটা প্রুফ আছে। যদি কেউ কিছু বলে, ভুল বললেন, না, ভুল বললেন, একদমই ভুল কথা, একদমই ভুল কথা। বিজ্ঞানের ভাই, জগতে বিজ্ঞানের জগতে ব্যক্তির ক্রেডিবিলিটি বিন্দু মাত্র কোনো কিছু মিন করে না। ওকে, বিজ্ঞানের হ্যাঁ, ঠিক জগৎ আছে। শুধুমাত্র মিন করে সে কি পরিমাণ যুক্তি প্রমাণ উপস্থাপন করতেছে এবং সেগুলা পরীক্ষিত প্রমাণ কিনা, শুধুমাত্র এইটা নির্ভর করে। বিজ্ঞানে ভাই, কোনো বিজ্ঞানীর আমি ক্রেডিবিলিটি, আপনাকে যুক্তি আর প্রমাণটা দেখাই। একটু শেষ করি। ওকে, ওকে। বিজ্ঞানীর ক্রেডিবিলিটির উপর ভিত্তি করে কেউ কখনো বলে না। এইটা হচ্ছে বিজ্ঞান বিরোধী একটা কথা আপনি বলেছেন, এবং খুবই হাস্যকর একটা কথাও বলেছেন, যে বিজ্ঞানীর ক্রেডিবিলিটির উপর ভিত্তি করে বিজ্ঞানীরা কোনো একটা বৈজ্ঞানিক তত্ত্ব বা কোনো একটা বৈজ্ঞানিক হাইপোথিসিসকে অ্যানালাইজ করে। এটা সম্পূর্ণভাবে ভুল কথা। এটা পৃথিবীতে কখনো ঘটে নাই। কত বড় বিজ্ঞানী, তাইলে তো ভাই পৃথিবী এখনো পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরতো, কারণ মহাবিশ্বের সবচেয়ে বড় পণ্ডিতদের একজন অ্যারিস্টটল এটা বলে গেছিল। অ্যারিস্টটলের মতো জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে আর কখনো এরপরে আর জন্মায় নাই। তার এত প্রভাব ছিল যে এই প্রভাবের কারণে হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করছে। তাহলে তো ভাই গ্যালিলিও, জিওনার্দো ব্রুনো আর হচ্ছে গিয়ে কোপার্নিকাস, এদেরকে যে চার্চ শাস্তি দিছিল, সেই শাস্তিগুলা ভ্যালিডেশন পায় কি? ও অ্যারিস্টটলের ক্রেডিবিলিটি তো অনেক বেশি। অ্যারিস্টটল তো মহাজ্ঞানী, মহাপণ্ডিত। সে তো হচ্ছে বিজ্ঞানের একেবারে ভিত্তি তৈরি করে দিয়ে গেছে। আমাদের যে বৈজ্ঞানিক জ্ঞান, আমাদের যে জ্ঞান তত্ত্ব, সেই জ্ঞান তত্ত্বের ভিত্তি তৈরি করে দিয়ে গেছে অ্যারিস্টটল। তার ক্রেডিবিলিটির উপরে তো কোনো কথা নাই। যদি ব্যক্তির ক্রেডিবিলিটি এখানে মুখ্য হইতো, তাহলে এখন পর্যন্ত পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরতো। আমরা এখনো এই বসে বসে বিশ্বাস করতাম পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরতেছে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে এটা কেউ কখনো মানতো না, কারণ অ্যারিস্টটলের ক্রেডিবিলিটি সেই সময় বেশি ছিল। যখনই কোপার্নিকাস, গ্যালিলিও আর জিওনার্দো ব্রুনো ওনারা যখন এই জিনিসগুলা সামনে আনছে, সেই প্রমাণগুলা সামনে আনছে, তখন যৌক্তিক এবং বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে সেই ব্যক্তির ক্রেডিবিলিটিকে লাথি মাইরা ডাস্টবিনে ফালায়া সেইটার সপক্ষে কি যুক্তি প্রমাণ আছে সেই যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে সেই জিনিসটাকে যাচাই করে দেখা। সেটা যদি যুক্তি এবং প্রমাণ ভিত্তিক হয়, পরীক্ষা নিরীক্ষাতে যদি সেই ফলাফলটা আসে, তাহলে সেইটাতেই বিজ্ঞান সেইটাকেই সত্য বলে মনে করে। এখানে কে কি বলল, নিউটন কত বড় বাপের বেটা, নিউটন কে, এইগুলা দিয়ে বিজ্ঞানের কোনো বিন্দু মাত্র কিছু যায় আসে না। আপনি যেই কথাগুলো বলছেন ভাই, খুবই হাস্যকর কথা। এগুলো আমি হ্যাঁ, মুমিনদের মুখে অনেক শুনি এই ধরনের উল্টাপাল্টা, যা ইচ্ছা তা মুখে যা আসে তা বলে দেয়। বিজ্ঞানে নাকি বিজ্ঞানীর ক্রেডিবিলিটির উপর নাকি বিজ্ঞানের যে সত্যতা, সেটা বিজ্ঞানের ক্রেডিবিলিটির উপর নির্ভর করে। অসম্ভব ব্যাপার। এইটাকে বলা হয়, আমি বিজ্ঞানীর ক্রেডিবিলিটির উপর কথাটা বলিনি। যুক্তিবিদ্যার ভাষায় এটাকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম অথরিটি ফ্যালাসি। ঠিক আছে? এই যে আপনি যে অথরিটি আরোপ করলেন একজন বিজ্ঞানীর উপরে, হ্যাঁ, বিজ্ঞানে যে জিনিসটা বলা হয় যে কোনো একটা স্পেসিফিক বিষয় যদি একজন বেশি পণ্ডিত হয়, বেশি পড়ালেখা করে, তখন সেই স্পেসিফিক বিষয়ের উপরে তার নলেজটা বেশি হবে। কিন্তু তারপরেও সে যদি কোনো প্রমাণ ছাড়া সেই বিষয়ে কথা বলে, তখন তার কথাটাকে মেনে নেওয়ার কোনো যৌক্তিকতা নাই। শুধুমাত্র তার কথাটার যৌক্তিকতা তখনই তৈরি হবে যখন সে প্রমাণ সাপেক্ষে কথা বলবে। হ্যাঁ, এবার আপনি বলেন।
সো আমি আপনাকে যে একটা ভূতের গল্প বলি, তার প্রমাণও দিচ্ছি। সে ভূতের গল্পটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আপনি যখন বললেন না যে কেউ কিছু বললেই খুঁজতে যাবো কিনা, আমি বললাম না, হ্যাঁ, খুঁজতে যাওয়াটাই, যে কোনো কিছু আমরা শুনলে পরে সেটা খোঁজা, সেটা বোঝা, আর তার প্রমাণ 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 করা তার পক্ষে বা বিপক্ষে, সেটাই বিজ্ঞান। তা আর ক্রেডিবিলিটি বলতে আমি যেটা বলেছি যে, যেমন দেখেন আমার নানা নানি দাদা দাদি এরা আপনার কথা আমি আমাকে, বুঝতে পারছি না, আপনার কথা আমি বুঝতে পারছি না, আপনি আবার আগের কথাটা আবার একটু বলেন তো। আচ্ছা, আমি আমি বুঝতে পারি। বলছি যে ধরেন যে কেউ কিছু কেউ দাবি করলে বা শুনলে পরে বললে পরে সেটা, সেটার জন্য প্রমাণ খোঁজা, তার পক্ষে বা বিপক্ষে, সেই জিনিসটাকে যাচাই বাছাই করা, সেটাই হচ্ছে বিজ্ঞান। সেটাই বিজ্ঞান। এই জিনিসটা আপনাকে কোন ছাগলে বলেছে সেটা আমি একটু জানতে চাই। মনে করেন একজন উম, এসে বললো মঙ্গল গ্রহে একটা শাকচুন্নি নামক একটা পেত্নী আছে, আর হুম, বিজ্ঞান তখন শুরু করে দিবে, ওয়াও ওয়াও, আমাদের কাছে একটা নতুন তথ্য এসেছে, চলো চলো চলো, আমরা সাথে সাথে মঙ্গল গ্রহে গিয়ে খোঁজাখুঁজি করি কোথায় শাকচুন্নি পেত্নী আছে। এই শাকচুন্নি পেত্নী, নাসা তখন সাথে সাথে একটা রকেট পাঠায় দিল, আই যাও রকেট, তুমি যাও মঙ্গল গ্রহে গিয়ে খোঁজো, যাও টর্চ দিয়ে খুঁজতে থাকো, সারা মঙ্গল গ্রহ চৈসা বেড়াও, দেখো তো এখানে কোনো শাকচুন্নি নামক পেত্নী আছে নাকি। এইভাবে বিজ্ঞান কাজ করে, এটা তো ভাই বাপের জন্মে আমি শুনি নাই কোনোদিন। হুম, আমি আচ্ছা। জীবনে কোনোদিন এই ধরনের উদ্ভট, মানে হাস্যকর, মানে একেবারে মাদ্রাসা লেভেলের কথাবার্তা আমি কখনো শুনি নাই ভাই। হ্যাঁ, কেউ আচ্ছা। যখন কোনো কিছু দাবি করে তখন সেই হুম, দাবিকে বিজ্ঞানীরা কোনো গুরুত্বই দিবে না, শুধুমাত্র সেই দাবির সপক্ষে যদি সে কিছু প্রাইমারি এভিডেন্স যুক্ত করে, এবং সেই প্রাইমারি এভিডেন্স যুক্ত করে সে যদি একটা পিয়ার রিভিউড জার্নাল পেপার লেখে, হুম, তখন শুধুমাত্র সেটাকে বিজ্ঞানীরা তখন শুধুমাত্র গুরুত্ব দিবে। পিয়ার রিভিউড জার্নাল পেপার কাকে বলে আপনি বলতে পারবেন? হুম, হ্যাঁ, সায়েন্টিফিক জার্নালে আপনার যদি কোনো হাইপোথিসিস থাকে, সেগুলো যখন আপনি পাবলিশ করেন, যেমন ধরেন কোভিড এর জন্য ধরেন যদি উটের মুত খেলে কোভিড সেরে যাবে, এরকম যদি কেউ একটা হাইপোথিসিসই করে, সেটা যদি সায়েন্টিফিক জার্নালে যদি সেটা পাবলিশড হয়, তখন কেউ সেটা নিয়ে আবার সে তারা ক্লিনিক্যালে ট্রায়াল করতে পারে, যে দেখার জন্য যে আসলেই কোভিড ভাইরাস মরে কি মরে না, বা এটা আসলে কি, এখন তখন তাকে হ্যাঁ, ভুল প্রমাণ যখন করা হয়। যখন এই কিন্তু হাইপোথিসিসটা এইবার লিখতে হবে, যখন ক্রেডিবিলিটিটা, এই পেপারটা লিখতে হবে, যখন এই পেপারটা লিখতে হবে, তখন কি কি বিষয় ফলো করতে হয় সেটা কি জানেন? উম, আমি আপনার সায়েন্টিফিক জার্নাল বা ধরেন R&D তো অত ডিপলি কাজ করি নাই, আচ্ছা, কিছুটা সেটার যে ধারণা আছে। মেইন মেইন যে জিনিসটা সেটা হচ্ছে ফলসিফায়াবিলিটি বলে একটা ব্যাপার আছে বিজ্ঞানের জগতে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। যে কোনো হাইপোথিসিস আপনি লিখতে গেলে, যে কোনো একটা পেপার লিখতে গেলে, আপনার হাইপোথিসিসকে কিভাবে ভুল প্রমাণ করা যায়, এটার ফলসিফায়াবিলিটি কি, হুম, সেটা আপনার লিখতে হবে। এটা কাকে বলে আপনি বলতে পারেন? না, এটা আমি বলতে পারবো না, আপনার কাছ আচ্ছা, থেকে আজকে প্রথম শুনলাম। আমি যেটা অতটা। জানি সেটা হচ্ছে যে আপনাকে তার যেটা আপনার যে হাইপোথিসিসে আসছেন তার কোনো লজিক দেখাতে হবে, কিছু এফিকেসি টেস্ট দেখাতে হবে, বা সায়েন্টিফিক দেখাতে হবে। ধরেন আমি ইউরিয়াটা আমি বানিয়ে বলছি এখন যে বিকজ দ্য ইউরিন হ্যাজ ইউরিয়া অ্যান্ড দ্যাট ইউরিয়া উইল কিল ইট, দ্যাটস মাই লজিক। অ্যান্ড আমি আপনার এই কিছু সেল কালচার বা এসে দেখানো যে আমার এফিকেসিতে আসছে যে 78% ওকে, গেট ঠিক আছে, এলিমিনেটেড। ঠিক আছে, আমি আপনাকে একটু হয়তো আমি যদি আপনাকে বলি তাহলে হয়তো আপনি সেটা, যেটা সাধারণত হয় যে যাদের যাদের অন্ধবিশ্বাসটা যাদের উপর বেশি কাজ করে, তারা আমার কথা অনেক সময় তারা মানতে চায় না, বলে আরে নাস্তিক লাইভ করতেছে, ও কি না কি কইছে, ওর কথার কোনো মূল্য আছে। আমরা এই জন্য জেমিনিকে একটু জিজ্ঞেস করি, আহ, বিজ্ঞানের জগতে ফলসিফায়াবিলিটি। ভাই আপনি এখন যদি এমনি করেন গুড, যদি না করেন অবশ্যই আমি পরে এটা আবার দেখে নেব। আর না, আমি এটা আপনার কথা একটা অবিশ্বাস ইম্পর্টেন্ট করলে জিনিস, শুন, এটা ভাই একটা এটা ভাই একটা আপনি, ইম্পর্টেন্ট জিনিস। এই ওকে এটা শিওর। আপনারও শেখা দরকার আছে, এবং আমার যে দর্শক আছে তাদেরও জানার দরকার আছে। এই জানাটার জন্যই আমি এই জিনিসটা করছি, যেন দর্শকরা এখান থেকে কিছু শিখতে পারে। আমি লিখলাম, প্রশ্ন লিখলাম, বিজ্ঞানের জগতে ফলসিফায়াবিলিটি কাকে বলে, এটি কেন জরুরি, এটুকু লিখলাম, দেখি সে কি বলে। আহ উত্তর আসতেছে, দেখি। বিজ্ঞানের জগতে ফলসিফায়াবিলিটি বা মিথ্যায়ন যোগ্যতা হলো এমন একটি মানদণ্ড যা নির্ধারণ করে কোনো দাবি বা তত্ত্ব আদৌ বৈজ্ঞানিক কিনা।
মানে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, একটু আগে আপনাকে আমি বলছিলাম এটা হচ্ছে হুম সবচেয়ে হুম ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে সেই মানদণ্ড যা নির্ধারণ করে কোনো দাবি বা তত্ত্ব আদৌ বৈজ্ঞানিক নাকি বৈজ্ঞানিক না। 1930 হুম সালে 1930-এর দশকে বিখ্যাত বিজ্ঞান দার্শনিক কার্ল পপার এই ধারণাটি জনপ্রিয় করেন। এখানে সহজ কথায় একটি তত্ত্বকে তখনই বৈজ্ঞানিক বলা যাবে যদি তাত্ত্বিকভাবে এমন কোনো পরীক্ষা বা পর্যবেক্ষণের কথা কল্পনা করা সম্ভব হয় যা ওই তত্ত্বটিকে ভুল প্রমাণ করতে পারে। ফলসিফাইবিলিটি আসলে কি? যদি কোনো তত্ত্ব এমন হয় যে মহাবিশ্বে যাই ঘটুক না কেন তা সব অবস্থাতেই নিজেকে সঠিক দাবি করে এবং তাকে ভুল প্রমাণের কোনো পথ খোলা না রাখে, তবে সেটা বৈজ্ঞানিক তত্ত্ব নয়। উদাহরণ, সব হাঁস সাদা, এটি একটি ফলসিফাইবল দাবি, কারণ আপনি যদি একটি মাত্র কালো হাঁস খুঁজে পান তবে এই দাবিটি ভুল প্রমাণিত হবে। অর্থাৎ থেকে ভুল প্রমাণের একটি সুনির্দিষ্ট উপায় আছে। উদাহরণ 2, অবৈজ্ঞানিক দাবি। আগামীকাল বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে। এই দাবিটিকে কোনোভাবেই ভুল প্রমাণ করা সম্ভব নয়, কারণ যাই ঘটুক দাবিটি সঠিক থেকে যাচ্ছে। এটি কোনো বৈজ্ঞানিক তথ্য প্রদান করে না। কেন এটি জরুরি? বিজ্ঞানের অগ্রযাত্রায় ফলসিফাইবিলিটি মূলত একটি ফিল্টার হিসেবে কাজ করে। এর গুরুত্ব নিচে আলোচনা করা হলো। বিজ্ঞান বনাম অপবিজ্ঞানের যে পার্থক্য আপনি এখান থেকে বের করতে পারেন। অন্ধবিশ্বাস রোধ এবং যৌক্তিকতায় আপনি এই ফলসিফাইবিলিটি থেকে বের করতে পারেন। তত্ত্বের বিবর্তন এবং সত্যের কাছাকাছি পৌঁছানো, আমি পুরা পড়লাম না। যাচাই যোগ্যতা নিশ্চিত করা, আমি পুরা পড়লাম না। মূল কথা, সার কথা হচ্ছে বিজ্ঞানে কোনো কিছুকে ধ্রুব সত্য হিসেবে মেনে নেওয়ার চেয়ে জরুরি হলো সেটিকে ভুল প্রমাণের সুযোগ রাখা। কারণ যে তত্ত্বকে ভুল প্রমাণ করার কোনো পরীক্ষাই সম্ভব নয় সেটি মূলত প্রমাণের অতীত এবং তাই বিজ্ঞানের বাইরের বিষয়। এরপরে আমাকে আবারও কোশ্চেন করতেছে। আহ আপনি বলছিলেন যে বিজ্ঞানের জগতে, এবার আবার একটু বলেন তো আপনার এই আগের কথাটা, যে আমি যেটা আপনাকে জিজ্ঞেস করছিলাম, পিয়ার রিভিউড জার্নাল পেপার ছাপা হতে হবে। পিয়ার রিভিউড জার্নাল পেপার ছাপা হলে সেই জার্নাল পেপারে যদি ফলসিফায়াবিলিটি থাকে সেই বক্তব্যের, তখন শুধুমাত্র বিজ্ঞানীরা সেটা সম্পর্কে ইন্টারেস্টেড হয়। ফলসিফায়াবিলিটি যে সমস্ত পেপারে থাকি না সে সমস্ত পেপার তো বৈজ্ঞানিক মানদণ্ডে উত্তীর্ণ হয় নাই, সেটা নিয়ে বিজ্ঞানীরা কেন হুদাই কস্তাইতে যাবে? সারা দুনিয়ার হাজার হাজার মানুষ হাজার 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 মানে ব্লগ লিখতেছে, ওগুলো নিয়ে কেন বিজ্ঞানীরা ইন্টারেস্টেড হবে? আপনি কোথায় এই জিনিসটা পেয়েছেন যে কোনো একজন ব্যক্তি কোনো একটা কিছু দাবি করলেই বিজ্ঞানীরা টর্চ হাতে নিয়ে রকেট টকেট নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে এবং সেই জিনিসটা সত্য কিনা সেটা যাচাই করে দেখার চেষ্টা করে? এটা আপনি কোন জায়গায় পাইছেন একটু আমাদেরকে আমি বলেন। আচ্ছা দেখেন আপনি, আমরা এই 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 পর্যন্ত পৌঁছেছি যখন নাকি আমি বলেছি আপনাকে যে যদি কেউ ক্রেডিবল কেউ কিছু বলে সেটাকেও বিশ্বাস না করে সেটার প্রমাণ বা সাক্ষ্য খোঁজা। এবার আপনি আপনি এখন তারপর বলেন ক্রেডিবল কে ক্রেডিবল হলো বা না হলো, তারপর আমরা এখন আসছি আপনার ফলসিফাই। এবার আমি যেটা বলছি, ধরেন আপনার সায়েন্টিফিক জার্নালে প্রিন্টেড কোনো যদি ডকুমেন্ট আপনি পড়েন, যদি সায়েন্টিফিক জার্নালে প্রকাশ পায়, তার মানে সেই ব্যক্তি অলরেডি সামহাউ ক্রেডিবল, কারণ যারা এডিটেড ছিল তারা তো অবশ্যই আপনার না 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 আমি একটু না 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 আমাকে না দুটো না না। একটা মিনিট বলতে দেবেন? সায়েন্টিফিক জার্নালে কারোর একটা পেপার প্রকাশিত হলে শুধুমাত্র ওই বিষয়ের উপরে সে ক্রেডিবল, ওই পেপারটার উপরে সে ক্রেডিবল, কারণ সে ওইটা লিখছে। সে যদি আরেকটা বিষয়ের উপরে একটা আর্টিকেল লেখে তাহলে সে ওই বিষয়ের উপর ক্রেডিবল না, কারণ ওইটা তো টেস্ট হয় নাই। ওইটা টেস্ট করার পর সে ক্রেডিবল হবে। এবার ওই বিষয়ের উপরে যুক্তি প্রমাণের উপরে ভিত্তি করে সে ক্রেডিবল হবে, তার নামের কারণে সে ক্রেডিবল হবে না। বিজ্ঞানের জগতে এই জিনিসটা অস্তিত্বহীন। আপনি যে দাবি করছেন এই রকমের উদ্ভট কথা বিজ্ঞানীরা শুনলে হাসতে হাসতে মারা যাবে যে আমি কিছু দাবি করিনি এখন, এই ধরনের উদ্ভট কথা কোথায় পাইছেন। এবং আমি কিছু আচ্ছা দাবি আপনি করিনি, আমাকে আমি এই কোথায় রকমের একটা পেয়েছি? প্রমাণ দেন, এরকমের একটা প্রমাণ দেন যে কেউ কোনো কিছু একটা দাবি করলেই বিজ্ঞানীরা লাভঝাপ করে সাথে সাথে সেটা খুঁজতে বের হয়ে যায় যে সেটা আসলে আছে ভাই নাকি। আমি এখনো সেই ক্রেডিবিলিটিটা কি সেটাই প্রমাণ করার চেষ্টা আমি করছি, আপনাকে জিজ্ঞেস করেছিলাম, মনে করেন আমি আজকে বললাম যে প্রশান্ত মহাসাগরের একদম গভীরে একটা ঘর আছে, সেই ঘরে মামদভূত থাকে। আমি এই দাবিটা করলাম এবং দাবিটা একটা ফেসবুক স্ট্যাটাসে লিখলাম। আপনি মনে করেন যে বিজ্ঞানীরা এই স্ট্যাটাসটা পড়ার সাথে সাথে তারা বড় একটা মেশিন টেশিন নিয়ে প্রশান্ত মহাসাগরের অভ্যন্তরে মানে যাত্রা শুরু করবে, বলবে দেখি তো আসলে না আসিফ তো কইলো এরা তো আসিফ তো ক্রেডিবল মনে হইতেছে, সে তো ফেসবুকে তার অনেকগুলো লাইক পরে দেখতেছি, তাহলে তো ঠিকই আছে, তাহলে তো যাই আমরা প্রশান্ত মহাসাগরের নিচে গিয়া দেখে আসি যে এরকম একটা ঘরের ভিতরে
মামদভূত বলে কিছু একটা আছে নাকি, বিজ্ঞানী এভাবে কাজ করে, এইটা আপনি কোথায় পেয়েছেন ভাই? এই দেখ, আমি কি আপনাকে সেটা বলেছি? এই ক্ষেত্রে আমি আপনাকে বিশ্বাস করবো না, কিন্তু যদি আপনাকে নাম আপনি দিয়ে বা কিছুক্ষণ আপনি আগে সেটাই শুনুন বলেছিলেন, আপনি ভাই, কিছুক্ষণ আগে ভাই, সেটাই বলেছিলেন, এখন আপনি না আপনার আমি আপনাকে কি এখন আপনি বলছি, আমি আপনার এখনো বক্তব্য ক্রেডিবিলিটিটা, পরিবর্তন করছেন। এখন আপনি আপনার আমি বক্তব্য পরিবর্তন পরিবর্তন কিছুই করছেন। এখনো করিনি ভাই। ভাই, বক্তব্য পরিবর্তন করছেন, সেটা আমি আপনাকে দেখাতেও পারি যে আপনার ওকে, ইউটিউবে আপনি যেই কথাগুলো বলেছেন সেগুলো অলরেডি রেকর্ডেড, আমি আচ্ছা ইউটিউবটা বলুন ছেড়ে তো আপনাকে আমি দেখাতে কোনটা পারি। পরিবর্তন করেছি? আপনি এখন ক্রেডিবিলিটি থেকে আপনার এখন সরেছি কেন? আপনি এখন আমি আপনার আমি বক্তব্য পরিবর্তন করতেছেন, যে আপনি একটু আগে বলছিলেন যে কেউ একজন কিছু একটা বললে বিজ্ঞানীরা সেটা সত্য নাকি মিথ্যা সেটা করার করার জন্য লেগে যায়, তো এটা কখনোই লেগে যায় না। এই ধরনের উদ্ভট হ্যাঁ, এই কথা খুঁজে বেড়ানোটাই আমার হচ্ছে লাইভে আমার লাইভে এই সত্য। ধরনের উদ্ভট, অবাস্তব এবং অযৌক্তিক কথাবার্তা কেন বলছেন আমি বুঝতে পারছি না, এবং আপনি এক নাগারে বলেই যাচ্ছেন। আপনি আপনার আমি বলে যাচ্ছি, প্রাইমারি যে মানে অযৌক্তিক অবস্থানটা সেটাকে অনেক চেষ্টা করছেন, অনেকভাবে চেষ্টা করছেন। আপনি প্রাইমারিলি আপনি ঢুকেই একটা ভুল কথা বলেছেন, অযৌক্তিক কথা বলেছেন, সেইটাকে ঢাকার জন্য বা সেটাকে জাস্টিফাই আপনি সেটা করার জন্য রিপিট করতে আপনি পারবেন আমি আমি কোনটা ভুল বলেছি? একটু কথার মাঝখানে কথা বলেন না। ওকে স্যার। আপনি সেই শুরুতে এসে ঢুকেই একটা অত্যন্ত অযৌক্তিক কথা বলেছেন যে আপনি খুঁজতে বের হন, হ্যাঁ, আপনি নাকি সমস্ত কিছু শুনলেই, কোনো একটা কিছু শুনলেই যে এটা একটা কিছু মামদবুত, শাকচুন্নি, শেওড়া গাছের পেতনি, এগুলা শুনলেই আপনি খোঁজাখুঁজি শুরু করেন এবং খুঁজতে থাকেন যে এটা কোথায় আছে নাকি নাই, সেটা দেখি তো খুঁজি, খুঁজি খুঁজি। আমি আপনাকে বলেছিলাম যে না, বিজ্ঞানও এভাবে কাজ করে না, যুক্তিবাদীরাও এভাবে কাজ করে না। যুক্তিবাদীরা প্রথমে যে জিনিসটা জানতে চায় যে সেটা যে অস্তিত্বশীল, সেটার আগে কোনো একটা অবজেক্টিভ প্রমাণ আমার কাছে দাও, বা কোনো একটা সাউন্ড এবং ভ্যালিড এবং সাউন্ড আর্গুমেন্ট আমাকে দাও যে সেটা বাস্তবে অস্তিত্বশীল। যদি সেটা পায় তখন আমরা হয়তো সেটা খুঁজতে যেতে পারি, কিন্তু সেটা বাস্তবে অস্তিত্বশীল কিনা সেটাই যদি আমাদের কাছে মানে ক্লিয়ার না হয়, আমাদের কাছে যৌক্তিক বলে প্রমাণিত না হয়, তাহলে আমরা কখনো কোনো যুক্তিবাদী বা কোনো বিজ্ঞানের আহ অন্তর্ভুক্ত যারা আছে, যারা হচ্ছে বিজ্ঞানী, তারা কখনো সেই সমস্ত জিনিস খুঁজতে যায় না। এটা হচ্ছে যুক্তি বিরোধী কথা, এটা হচ্ছে বিজ্ঞান বিরোধী কথা। আপনি আপনার অন্ধবিশ্বাসের কারণে হ্যাঁ খুঁজতে যাইতে পারেন। আপনি পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন অন্ধবিশ্বাস আছে, বিলিয়ন বিলিয়ন অলৌকিক সত্তা আছে যেগুলো মানুষ বিশ্বাস করে, সেগুলো বাস্তবে অস্তিত্বশীল না, কিন্তু সেগুলা মানুষ বিশ্বাস করে, বিশ্বাসে অস্তিত্বশীল। সেগুলো আপনি সারাদিন ধরে সেগুলো খুঁজতেই পারেন, এটা আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার ব্যক্তিগত অবস্থান, কিন্তু কোনো যুক্তিবাদী অবস্থান এটা না। বিজ্ঞানের অবস্থানও এটা না, বিজ্ঞানও এভাবে কাজ করে না, যুক্তিবাদও এভাবে কাজ করে না। এখন আপনি আমি বুঝতে পারতেছি যে আপনি প্রথমে শুরুতে এই কথাটা বলেই এখন সেটাকে কোনো না কোনো ভাবে চেষ্টা করে যাচ্ছেন সেটাকে কোনোভাবে জাস্টিফাই করার। এই জন্য আমি পুরা জিনিসটা, পুরা আলোচনাটাই এখন বাদ দিচ্ছি, বাদ দিয়ে আবার শুরুতে চলে যাচ্ছি। যে আপনি শুরুতে এসে বলছিলেন যে আমরা ইসলামকে সমালোচনা করি নাকি ভুলভাবে, সেটা নিয়ে কি যেন বলছিলেন, সেটা বলেন এবার। ভাই, আমি কিন্তু আপনাকে যেটা সেই আমি যে খুঁজতে যাই, কিভাবে খুঁজতে যাই, কেন খুঁজতে যাই সেটা বলার চেষ্টা করছিলাম। ক্রেডিবিলিটি, আমি বলছিলাম যদি কোনো ক্রেডিবল পার্সন আমাকে বলে, আমি তখন যাই খুঁজতে। তারপরে শুরু হলো ক্রেডিবিলিটি নিয়ে, ওয়ার্ডটা আমি কিভাবে ডিফাইন করছেন, আপনি কিভাবে অ্যাকসেপ্ট করেছেন, আর তারপরে ফলসিফাইং প্রুফ। আই উইল গো ব্যাক অন ইউটিউব এন্ড আই উইল ডু দ্য রিসার্চ লেটার। আপনি জেমিনি থেকে দেখিয়েছেন এন্ড আই বিলিভ। আমি যেটা বলার চেষ্টা করছিলাম, আপনি সেটা আমাকে আপনি যে আমি বললেন না মামদহুদ খুঁজতে যায় কিনা এই কিনা, আমি সেটাই আপনাকে বৈজ্ঞানিক হিসেবে আমি বলতে যাচ্ছিলাম যে ক্রেডিবল পার্সন, যেমন আমার কাছে যারা ক্রেডিবল, যাদের আমি শ্রদ্ধা সম্মান করি, যেমন ইসলাম সম্বন্ধে যদি কেউ কিছু বলে বা আপনি যদি কিছু বলেন, আমি সেটাকে ক্রেডিবল ধরবো, কারণ আপনার ক্রেডিবিলিটি অলরেডি প্রুভেন সংশয়.com এ উইথ না, দলিল না, পত্র। এটা একটা ভুল, এটা খুবই ভুল কথা বলছেন। সংশয়.com বা আমার কথার উপরে ভিত্তি করে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন, সেটা সম্পূর্ণ যুক্তি আমি বিরোধী কাজ হবে, সিদ্ধান্ত নিচ্ছি না ভাই, সেটা সিদ্ধান্ত নিচ্ছি না। সম্পূর্ণ অন্ধবিশ্বাস হবে। আপনার না যেটা, না, এই কারণে যেটার বলছি। উপরে আপনার আস্থা রাখা উচিত যে আমি যে রেফারেন্স গুলা দিয়েছি সেগুলা আসলে ভ্যালিড কিনা, যে Yes, যুক্তিগুলা দিয়েছি সেই যুক্তিগুলা ভ্যালিড কিনা। yes. এখন আমি যেটা আপনি বলছি যে যেমন ধরুন আপনার যদি কখনো গোটা পড়া দেখি, তাহলে আমি সে বলবো না যে ইউ আর 100% রাইট, কিন্তু আমি সে ওকে হি পসিবলি 90% চান্স হোয়াট ইজ সেইং ইজ ট্রু।
ঠিক আছে, তারপরে ইয়েস আমি ওটাকে পড়ে আমি ওটাকে ঠিক করব যে এটা ঠিক বা ভুল। আমি সেভাবেই বলেছি ক্রেডিবল পার্সন, যেমন ওই ব্যাপারে আমি আপনাকে ক্রেডিবল ধরি, কিন্তু ওশানোগ্রাফি বা অ্যাস্ট্রোনমিতে আমি আপনাকে ক্রেডিবল মনে করি না। এবার আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যখন সায়েন্স বা যুক্তিতে খুঁজতে যাওয়াটা ঠিক না, আমি সেটা বলার জন্য আপনাকে বলছিলাম যে যেমন আমার দাদা দাদি বলেছে যে রাত্রেবেলা ভূত একটা হারিকেন নিয়ে মাঠের মধ্যে দিয়ে দৌড়ে যায়। এই যে যে গল্পটা আমরা ছোটবেলায় অনেকেই শুনেছি, আমার দাদা দাদি অশিক্ষিত তারা যখন বলতো, তখন আমি সেই গল্পটা শোনার পরে সেই ব্যাপারটা আসলে ওই বিলের মধ্যে গেছি, খুঁজে পাইনি, পরে টিচারকে বলেছি, টিচার তারপর আস্তে আস্তে শিখিয়েছে যে ও না 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 না, এটা ভূত না, এটা মিথেন গ্যাস, ওরকম বাতাসে আসে, জলে, আর এটা যখন ট্রাভেল করে মনে হয় যেন একটা হারিকেন চলছে। আমি আপনাকে সেটাই বলেছি যে যদি আমাকে কেউ কিছু বলে, আমি নাস্তিকে আস্তিক এই কারণে, যদি কেউ কিছু বলে সেটা যদি সে খুব সামহাউ ফেমাস ইন হিজ ওন, ধরেন কিছু একটা সাবজেক্টে সে বলেছে, তখন সেটাকে আমি সেভাবে খুঁজতে যাই। এটাই হচ্ছে আমার হচ্ছে ক্রেডিবল পার্সন বললেই যে সেটা আমি 100% বিশ্বাস করে নিচ্ছি সেটা না, আমি সেটা আসলে প্রুফ বা প্রমাণ করা যায় কিনা, বা তারপরে আমি সেটা আমার ছেলেকে আমি সেটা শেখাবো যে না না না, এটা ভূত না, এটা আপনার মিথেন গ্যাস। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আমি আছে। আপনি সেইভাবে মাঝে মাঝে হিমালয় পর্বতের উপর গিয়ে মানে শিব ঠাকুর এখানে বসে আছে কিনা মাঝে মাঝে খুঁজেন, হ্যাঁ। আপনার আহ, কোনো পয়েন্ট আছে, আপনি এই পয়েন্টটা না বলতে আচ্ছা চাচ্ছিলেন যে ওই যে আচ্ছা এবার নিয়ে কি যেন বলছিলেন সেটা বলেন। ও ইসলামকে, সো ধরেন এই যে এবার ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম নিয়ে আমি একটু একটু পড়ালেখা করেছি। আহ, আহ, উম, তা আমি যখন আপনারা যখন ধরেন, আপনারা কেন সবখানে যখন ইসলাম নিয়ে হয়, আমি আমি মনে করি যে ইসলাম হচ্ছে একটা সামরিক ধর্ম। ইসলামকে বোঝা সব থেকে সুবিধা যদি আপনি এটাকে মুসলিম না বলে মিলিটারি রিলিজিয়ন ধরেন, তাহলে দেখবেন যে ইসলামে যেগুলো মুসলিমরা যেগুলো করে ওগুলো অনেকটা সবকিছুই আপনার অনেকটা মিলিটারি স্ট্যান্ডার্ড। যেমন ইসলাম ত্যাগ করলে আপনাকে মারা আপনাকে তো অ্যাটেন্ড করেছে একবার, আহ, মারা বা পানিশমেন্ট দেওয়া, এটা অনেকটা মিলিটারি করা। যেমন মিলিটারি থেকে আপনি একবার সাইন ইন হলে পরে আপনার ইচ্ছা মতো আপনি ছাড়তে পারবেন। অবশ্য মিলিটারি আপনাকে ছেড়ে দিলে তো ছেড়ে দিল, ইসলাম ছাড়েন আপনাকে। আহ, কিন্তু যদি আপনি ছাড়েন তার পানিশমেন্ট আছে। আপনি যদি এওয়াল হন তাহলে সেখানে পানিশমেন্ট আছে। তারপরে ধরেন যে ইমাম বা কেউ কিছু বললে সেটাকে লজিক্যালি বিশ্লেষণ বা আচ্ছা, গুড গুড আপনাকে না একটা ব্যাড। কথা জিজ্ঞেস করি যে সামরিক হ্যাঁ, বাহিনীতে আমি যুক্ত হব কি হব না সেটা কি আমার কনসেন্টের উপরে নির্ভর করে? সব দেশে করে না। আমি একটা সামরিক বাহিনীতে ঢুকবো কি ঢুকবো না সেটা তো আমি ডিসাইড করতে পারি, তাই না? উম, সব দেশে আপনি পারেন না দাদা ভাই। সব দেশে আমি পারি না মানে? যেমন ধরেন ইসরায়েল, কোরিয়া, এসব জায়গায় ম্যান্ডেটরি, ইসরায়েলে এভরিওয়ান হ্যাজ টু সার্ভ। বাধ্যতামূলক সামরিক শিক্ষা আছে, কিন্তু সামরিক বাহিনীতে থাকা তা কারোর জন্য বাধ্যতামূলক না, যে কেউ যে কোনো সময় সামরিক বাহিনী ত্যাগ করতে পারে। আপনি এটা কোথায় পেয়েছেন, এই ধরনের ইনফরমেশন কোথায় পেয়েছেন যে সামরিক বাহিনীতে ঢুকতে মানুষের কনসেন্ট লাগে না? হুম, আপনি এইমাত্র কি একটা শব্দ ইউজ করেছেন, বাধ্যতামূলক। আমি বলেছি, বাধ্যতামূলকটা যখন আপনি আমার আপনাকে কথা আপনি না ইউজ করবেন, ভালোভাবে না আপনি বুঝে, আপনি আপনি বাধ্যতামূলক বলেছেন কিনা বলেন। কথা যদি ভালোভাবে না বোঝেন তাহলে ভালো করে শুনবেন অথবা আবারও জিজ্ঞেস করবেন। আমি বলেছি যে ইসরায়েল এবং কয়েকটা দেশ আছে যেখানে 18 বছরের নিচে যারা আছে নাগরিক তাদের জন্য একটা সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। তার মানে হুম, এটা না, নেসেসারিলি এটা না যে তাকে সামরিক বাহিনীতে যুক্ত হতে হবে। সামরিক প্রশিক্ষণ কাকে বলে আর সামরিক বাহিনী কাকে বলে, এই দুইটা যে আলাদা, এইটুকু কি আপনার মানে মাথায় ঢুকছে? না, বা মাথায় ঢুকলো না। আপনি সামরিক শিক্ষা সামরিক ছাড়া সামরিক প্রশিক্ষণ বাহিনী আর আন্দোলন সামরিক কি করে? বাহিনী, সামরিক হুম, প্রশিক্ষণ আর সামরিক বাহিনী আলাদা, এই জিনিসটা আপনার মাথায় ঢুকছে না নাকি? না, এটা আমার যারা সামরিক ট্রেনিং নেয় তাদের তো আপনি সৈন্য বলেন নাকি? সামরিক প্রশিক্ষণ আর সামরিক বাহিনী যে আলাদা, এই সামান্য একটা সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন, সেটা আপনার মাথায় ঢুকছে না। এটা আপনার কাছে সাধারণ জ্ঞানের প্রশ্ন মনে হলো? এটা অবশ্যই সাধারণ বাধ্যতামূলক, জ্ঞানের প্রশ্ন মনে হলো। বাধ্যতামূলক বাংলাদেশে আপনাকে যখন যখন ট্রেনিং দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধ হয়েছিল তখন হ্যাঁ, অনেক মুক্তিযোদ্ধাকে সামরিক ট্রেনিং দেওয়া হয়েছিল ভারতে। হ্যাঁ, তারা নেসেসারিলি বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্য ছিল না।
এই তথ্যটা আপনার জানা নাই নাকি? না ভাই, তখন তো আমি ছিলামই না। আমি যেটা আপনাকে বলছি, আপনার আপনার মানে সব ওই সময় আপনার থাকতে হবে, একটা সাধারণ জ্ঞানের কোশ্চেন জানতে হলে, উত্তর জানতে হলে আপনার সেই সময় থাকতে হবে উপস্থিত সেখানে। যারা ভাই মুক্তিযুদ্ধ করেছিল ভাই তারা আপনাকে সামরিক একটু ট্রেনিং ছিল। আপনাকে একটু মিউট করে রাখি ভাই। এত মানে লোয়ার লেভেলের লোকজন, মানে এত মানে একেবারে মেজাজটা খারাপ হয়ে যায় ভাই, মেজাজটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, মানে একেবারে মেজাজটা খারাপ হয়ে যায় এই লেভেলের গন্ডমূর্খ, মানে গন্ডমূর্খ একেবারে। হুম, মানে আবারও জেমিনিকে জিজ্ঞেস করছি, কারণ একে কিছু আমি বইলা লাভ নাই। আমার কথা বলবে যে না, এর কথা মানি না। হ্যাঁ, ঠিক আছে, আমরা আমরা জেমিনিকে জিজ্ঞেস করি। আহ, কি জিজ্ঞেস করব? আহ সামরিক প্রশিক্ষণ এবং সামরিক বাহিনী দুইটি কি একই বিষয় নাকি পার্থক্য আছে? আচ্ছা, এখানে দুইটি বানান ভুল লিখেছিলাম। হ্যাঁ, সামরিক প্রশিক্ষণ এবং সামরিক বাহিনী দুটি কি একই একই বিষয় নাকি পার্থক্য আছে? আচ্ছা দেখি কি বলে। সামরিক প্রশিক্ষণ এবং সামরিক বাহিনী দুটি শব্দ একে অপরের সাথে নিবিড়ভাবে জড়িত হলো এদের মধ্যে মৌলিক ও কাঠামোগত পার্থক্য রয়েছে। সহজভাবে বললে একটি হলো প্রক্রিয়া বা পদ্ধতি, আর অন্যটি হলো সেই প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হওয়া একটি প্রতিষ্ঠান। মৌলিক সংজ্ঞা: সামরিক প্রশিক্ষণ, মিলিটারি ট্রেনিং, এটি একটি বিশেষায়িত শিক্ষা বা অনুশীলন পদ্ধতি। এর মাধ্যমে একজন ব্যক্তিকে শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা, অস্ত্র চালানো, যুদ্ধ কৌশল এবং কঠোর শৃঙ্খলা শেখানো হয়। এটি মূলত দক্ষতা অর্জনের একটি পর্যায়। সামরিক বাহিনী, মিলিটারি ফোর্সেস, এটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা সংস্থা। এটি প্রশিক্ষিত সদস্য, অস্ত্রশস্ত্র, অবকাঠামো এবং সুশৃঙ্খল চেইন অফ কমান্ডের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ শক্তি যা দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করে। প্রকৃতি ও স্থায়িত্ব: ধরন: এটা একটি নির্দিষ্ট সময়ের কোর্স। এই যে সামরিক প্রশিক্ষণ, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের কোর্স বা কার্যক্রম। সামরিক বাহিনী, এটি একটি স্থায়ী পেশাদার সংগঠন। উপাদান: ব্যায়াম, ড্রিল, লেকচার এবং ফিল্ড এক্সারসাইজ। আর এটার উপাদান হচ্ছে সদস্য, সামরিক অফিসার, সৈনিক বা অফিসার, হার্ডওয়্যার, ট্যাঙ্ক, বিমান এবং আইনি কাঠামো। অবস্থান: এটি একটি সাধারণ একাডেমি বা ট্রেনিং সেন্টারে সীমাবদ্ধ। আর এই সামরিক বাহিনীটা হচ্ছে এটা দেশব্যাপী এবং সীমান্তে মোতায়েন থাকে। উদ্দেশ্য: প্রশিক্ষণের উদ্দেশ্য একজন সাধারণ মানুষকে সামরিক জীবনের উপযোগী করে গড়ে তোলা, তার মধ্যে আদেশ পালনের মানসিকতা এবং বিশেষ কারিগরি দক্ষতা, টেকনিক্যাল স্কিলস তৈরি করা। আর বাহিনীর উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ পরিচালনা করা, বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করা, শান্তি রক্ষা এবং রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। এই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। আরো অনেক পার্থক্য সে মানে আমি বললে দেখায় দিবে। কিন্তু ভাই আমি এত মানুষের মাথায় বুদ্ধিশুদ্ধি বা আইকিউ যদি এত কম থাকে, আমি তাহলে তাদের সাথে কথা বলবো কিভাবে? সামরিক প্রশিক্ষণ এবং সামরিক বাহিনী যে আলাদা, এইটুকু এই বান্দা জানে না। হ্যাঁ, তাইলে আমি এদের সাথে কথা বলবো কিভাবে? এদের সাথে তো কথাবার্তা বলা, চালানো একটা অসম্ভব ব্যাপার। মানে আমি বোকা হয়ে যাই, মাঝে মাঝে বোকা হয়ে যাই যে এটা মানে একটা মানে মেন্টাল টর্চার হয়ে যায় এগুলা আমার জন্য। হ্যাঁ, মেন্টাল টর্চার হয়ে যায় যে সামরিক প্রশিক্ষণ এবং সামরিক বাহিনী এই দুইটা যে আলাদা। সে আবার, আমি তাকে মুক্তিযুদ্ধের উদাহরণ দিলাম। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অসংখ্য মানুষ তারা ভারতে গিয়ে সামরিক প্রশিক্ষণ নিয়ে ফেরত এসে গেরিলা যুদ্ধ শুরু করেছিল। সেটাকে বলা হয় মানে হঠাৎ করে গিয়ে পাকিস্তানি আর্মির উপরে অ্যাটাক করা, হঠাৎ করে। এবং বাংলা আবার একই সাথে বাংলাদেশ মানে পশ্চিম পাকিস্তানের যে ছিল, সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীর কিছু সদস্য আবার পাকিস্তান সেনাবাহিনীর থেকে আলাদা হয়ে সেনাবাহিনী সেনাবাহিনীর সেই সদস্যরা তারা আবার সেক্টরে সেক্টরে ভাগ করে আবার সামরিক অভিযান চালিয়েছে। এরা আবার পরবর্তীতে ভারতীয় আর্মি এসে, তখন ভারতীয় আর্মি যখন ঢোকে তখন একটা কম্বাইন্ড মিত্র বাহিনী তৈরি হয়। সেই কম্বাইন্ড মিত্র বাহিনীর ভিতরে একটা উইং হচ্ছে ভারতীয় সেনাবাহিনী, একটা উইং হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী, আর একটা উইং ছিল মুক্তি বাহিনী, যাদেরকে মুক্তি বাহিনী বলা হতো।
হুম, তারা হচ্ছে গিয়ে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে অস্ত্র নিয়ে এসে বাংলাদেশে ঢুকে নদীতে ঝোপে ঝাড়ে এখান থেকে অ্যাটাক করত। এরা হচ্ছে সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত যোদ্ধা, তারা কিন্তু সামরিক বাহিনী না। তারা শারীরিক কসরত করছে সেখানে, অস্ত্রের ট্রেনিং নিছে সেখানে, এবং এসে এইখানে যুদ্ধ শুরু করে দিছে। তারা কোনো সামরিক বাহিনীর সদস্য ছিল না। আর সামরিক বাহিনীর বাংলা এই যে যেমন ধরেন এই যে কর্নেল তাহের, আহ জিয়াউর রহমান থেকে শুরু করে এই এবং শফিউর, এরা যারা ছিলেন তারা ছিলেন বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্য। সামরিক বাহিনী এবং সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত যারা আহ, যারা হচ্ছে কি সাধারণ যোদ্ধা, যারা হচ্ছে কোনো সামরিক বাহিনীর না, এরা আলাদা। এই জিনিসটুকু যদি না জানে তাহলে তাদের সাথে কথা বলা অত্যন্ত মুশকিলের ব্যাপার। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই, কি অবস্থা, কেমন আছেন ফারাজ ভাই, বলেন তো? আসসালামু আলাইকুম আসিফ ভাই, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম ভাই, খুবই ভালো আছি। রমজানে মানে আমি তো দেখতে পাচ্ছি আমাকে শিকল দিয়ে কে যেন বেঁধে ফেললো আজকে। হ্যাঁ, আমার ভিতরে কিছু একটা ভাই শিকল দিয়ে বেঁধে ফেলছে। তো ভাই দিনের পথে চলে আসতেই হচ্ছে, আর কোন উপায় নেই ভাই। প্রমাণ তো পেলেন যে আপনার মতো শয়তান যাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, দেখতেই তো পাইলেন, তাই তো না? ইমান নাই না তো আর কোন উপায় নেই ভাই। মুখ থেকে সালাম বেরিয়ে গেল ভাই, আর কি আর করার। ইমান নাই না আর কোন উপায় আছে ভাই, বলেন? না ফরাজ ভাই, আমি এই যে আমাদের সাথে নাস্তিক ও আস্তিক ভাই যুক্ত হয়েছেন, ওনার যে কথাবার্তা আমি কিছুই মানে একটার পর একটা আমি দেখতেছি যে কথাবার্তা কি বলতেছে উনি। উনি হয়তো কি, আমি বুঝতেছি না উনি কি উত্তেজনার বশবর্তী হয়ে এই সমস্ত কথাবার্তা বলতেছে, নাকি ওনার মাথা কাজ করতেছে না। এই জিনিসটা আমি বুঝতেছি না, যে সামরিক একটা প্রশিক্ষণ নেয়া। উত্তেজনার বসে মানে ওনার কি মান্থলি কিছু পিরিয়ড চলতেছে নাকি? মানে উত্তেজনার বসে মানে কি আছে ভাই? মানে এই যে লাইভে যুক্ত হয়েছে অনেকে আছে যারা প্রথম লাইভে হরমোনাল ডিসব্যালেন্স। না না, প্রথম আচ্ছা, লাইভে যুক্ত হইলে একটু হড়বড় করে কিছু উল্টাপাল্টা কথাবার্তা বলে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি জিনিসটা ঘটে, তখন মাথা ঠিকভাবে কাজ করে না, ভরভর করে বলে যায়। কিন্তু এত সিম্পল জিনিসগুলা আমি খুব আমি আবার ইয়া অনুসারে জেমিনিকেও জিজ্ঞেস করে করে ওনাকে দেখাচ্ছি জিনিসগুলা, কিন্তু উনি, আমার কাছে মনে হইতেছে যে উনি আমার কথা বোধহয় মানতেছেও না, বা দূর নাস্তিকে কি কয় না না কয় এগুলা মানানোর দরকার কি, এগুলা শোনানোর দরকার কি। আমি ওনাকে বারবার ইয়া করে দেখাচ্ছি জিনিসগুলা, তারপরেও আমি বুঝতেছি না যে আমি কথা বলবো কিভাবে, কনভারসেশন চালানোই তো মুশকিল হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। আচ্ছা, আমি তো শুনি নাই কথা। তো ঠিক আছে, পরের নেক্সট। স্টেপে যাই। উনি বোধহয় কিছু একটা আর্গুমেন্ট মেক করতে চান যে ইসলাম হইতেছে একটা সামরিক বাহিনীর মতো, যে এই কারণে হইতেছে ইসলাম ত্যাগ করলে মেরে ফেলতে হবে। এটা মানে এটাকে বোধহয় উনি কোনোভাবে জাস্টিফাই করতে চাচ্ছেন কিনা আমরা একটু দেখি। নাস্তিক আস্তিক ভাই, আপনি বলেন তাহলে, এর পরের অংশ বলেন। এটা জাস্টিফাই করার চেষ্টা করছি না। আমি বলছি আপনাকে, যেটা বললাম যে আমি নাস্তিক আস্তিক, যে আপনি প্রথমে যেটা শুরু করলেন না, যে জায়গায় বললাম সেটা কি খুঁজতে যাই কিনা, ওটা আমি খুঁজতে গেছি। খুঁজতে গিয়ে ইসলাম নিয়ে যখন পড়ালেখা বা আপনাদের আলোচনা সবকিছু শুনে আমি কনক্লুশনে আমার আসছি যে না, এটা মিলিটারি রিলেটেড, ইটস নট ফর স্পিরিচুয়াল পারপাস। আমি এটা দিয়ে আর যাই হোক সৃষ্টির রহস্য আমি এদের দিয়ে জানতে পারবো না। আমি এটাই বলার চেষ্টা করছিলাম। তারপরে আমরা মিলিটারিটা কিভাবে কি, আপনি সেটা নিয়ে ওইখানে গেলেন। শুধু আপনার ইনফরমেশনের জন্য আমি দুটো জিনিস বলতে চাই। আচ্ছা বলেন। সেটা হচ্ছে যে আপনার মিলিটারি শুধু আপনার যে জেমিনি আপনাকে যেটা দেখালো না, যে যারা ডিপ্লয় বা দেশ জুড়ে আছে বা অন ডিউটি, মিলিটারি আপনার শুধুমাত্র অ্যাক্টিভ সোলজার না। মিলিটারি অনেকগুলো ব্রাঞ্চ থাকে। যেমন আপনার মুক্তিযুদ্ধের সময় ধরেন যারা অস্ত্র ট্রেনিং ছাড়াও অনেকে মুক্তিযুদ্ধ হয়তো করেছে। যাই হোক, আমি সংক্ষেপে আবার ফিরে যাই আপনারা অন্য কিছুতে সাইড ট্র্যাক করার আগে। সেটা হচ্ছে যে আপনার অ্যাক্টিভ ডিউটি আছে, রিজার্ভ আছে, আপনার আরেকটা, এটাকে ওরা কি টার্মে বলা হয় সেটা না, যেটাকে আপনার ড্রাফট করা যায়, ড্রাফট যোগ্য যে সোলজার।
আর যে ইসরায়েল, কোরিয়া, এরা যেসব সবাইকে ট্রেনিং দিয়ে রাখে, কারণ ওদের কনস্টিটিউশনে এমন ভাবে আছে যদি সরকার ডাকে কেউ ওটাকে ক্যান্সেল করতে পারবে না। ইভেন রাশিয়াতেও আছে, যে কারণে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় অনেকে পালিয়ে গেছে, কারণ দেশে আসিফ থাকলে ভাই, পরে তারা বাধ্যতামূলক। ওনার কথা কি আপনি কেটে কেটে শুনতেছেন না ক্লিয়ারলি শুনতেছেন ভাই? একটু মনে হচ্ছে দূর থেকে শুনতেছি, কিন্তু শোনা যাচ্ছে ফারাজ ভাই। শুনতে পাচ্ছেন ফরাজ ভাই এখন? হ্যাঁ, আচ্ছা বলেন, আপনি শেষ করেন। হ্যাঁ, মিলিটারির আপনার এরকম অনেকগুলো লেভেল অনেকভাবে থাকে। তো ধরেন আপনি অ্যাক্টিভলি, যে আপনি যদি বলেন যে ইসরায়েলে বা কোরিয়ায় এদের অ্যাক্টিভলি ইউনিফর্ম পরে ওদের সার্ভিস করতে হয় না, না, তাদের ট্রেনিং দিয়ে রাখা হয়, যখন প্রয়োজন হবে ড্রাফট করলে পরে তারা সেটাকে ডিনাই করতে পারবে না, ডিনাই করেন তো সেই দেশে থাকতে পারবেন। কোরিয়ার কিছু নিয়ম আছে যেখানে ওরা যদি আপনি অলিম্পিয়ান হন সেক্ষেত্রে আপনাকে যোগ দিতে হবে না। ইসরায়েলে কি নিয়ম আছে আমি সেটা জানি না, কিন্তু আমি যতদূর জানি যে এরকম আপনার মিলিটারির অনেকগুলো ব্রাঞ্চ থাকে। আর সেই কারণে হচ্ছে আপনার ওই মিলিটারি যেখানে আপনার বাধ্যতামূলক, তারা সবাই যারা সামরিক ট্রেনিং নিয়েছে আর যারা সামরিক বাহিনীতে আছে সবাই আসলে ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি পার্ট অফ মিলিটারি। যে কেউ আপনার অবগতির জন্য জানিয়ে দিচ্ছে, এমনকি যদি সামরিক বাহিনীতেও যদি থাকে, যে কেউ যে কোনো অপারেশনের সময়, সভ্য সভ্য পৃথিবীতে যে কোনো অপারেশনের সময় রিফিউজ করতে পারে যে আমি এই কাজ করব না, আমি এই মিশনে যাব না, তখন তাকে চাকরিচ্যুত করা হবে, তখন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। সেটা ঠিক আছে, কিন্তু সে যে কোনো সময়, যে সভ্য পৃথিবীতে যে কোনো সময় আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, এমনকি সামরিক বাহিনীতেও, ইউরোপের দেশগুলাতে সামরিক বাহিনীতেও যদি আপনি থাকেন, সেখানেও যদি কোনো একটা মিশনে যেতে যদি আপনি অস্বীকৃতি জানান, তাহলে আপনাকে চাকরিচ্যুত করা হবে, কিন্তু আপনাকে মেরে ফেলা হবে না, আপনাকে কোনো করা হবে না, কোনো বল প্রয়োগ করে আপনাকে ওইখানে যাইতে বাধ্য করা হবে না। এইটা ইসের উপরে নির্ভর করে, আপনার ব্যক্তির উপরে নির্ভর করে, ব্যক্তি সেটা ডিসাইড করে। আমেরিকাতে এই রকমের ঘটনা ঘটেছিল যখন ভিয়েতনাম ওয়ার হয়েছিল, তখন ও আসিফ ভাই, আপনার ওখানে কি রোজা শুরু হয়ে গেছে? মানে আজকে কি রাখছিলেন নাকি? আমি যে কি রোজা না রেখে কেমন, এটা কোনো কথা বললেন ফারাজ ভাই আপনি? মানে শুরু হয়েছে নাকি ভাই? না, আমি আসলে জানি না শুরু হয়েছে কিনা। আমি আসিফ ভাই এন্ড ফরাজ ভাই, আসিফ ভাই এন্ড ফরাজ ভাই, না রেখে পারি কিনা কিন্তু জানি না শুরু হয়েছে কিনা। এই যদি হয় নাস্তিকের অবস্থা, দেখেন দেখেন ধরা খেয়ে গেল, দেখেন কিন্তু আমি তো অটো রোজা, অটো রোজা। হ্যাঁ, দিন রাত আমার হৃদয় আল্লাহর ইবাদত করছে, বুঝছেন? অটো রোজা। আসিফ ভাই এন্ড ফরাজ ভাই, হ্যাঁ, নাস্তিক ভাই। আগে আসিফ ভাইয়ের উত্তর দেওয়ার আগে দুজনকে আপনাদের ছোট করে একটা বুদ্ধি দিই, সেটা হচ্ছে যারাই শুনবেন রোজা আছে তাদের তাদের দেখলে বলবেন যে লাঞ্চ অন মি, ডিনার অন ইউ, ইনভাইটেশন, বুঝলেন? ঠিক আছে, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, ভাই, আপনি যে আমেরিকার যে ড্রাফটিং এটা বলছিলেন, হ্যাঁ শেষ করেন। ভিয়েতনাম ওয়ারে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত একজন লোক আছেন, মোহাম্মদ আলী। উনি রিফিউজ করেছিলেন ভিয়েতনাম ওয়ারে উনি যোগ দিবেন না, এই জন্য ওনাকে এবং আরো অনেকেই সে সময় ভিয়েতনাম ওয়ারে যুক্ত হতে রাজি হয় নাই, আরো অনেকেই আছে, লিস্ট অনেক বড় আসলে। এবং সেই সময় তাকে কিছু মানে করা হয়েছিল, তার বিরুদ্ধে কিছু মামলা মোকদ্দমা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আলটিমেটলি আমেরিকান সরকার শেষ পর্যন্ত কিছু করতে পারেনি ওনাকে। তো এই রকমের অনেকগুলা ঘটনা আছে, যে ঘটনাতে অনেকেই যারা কোনো একটা স্পেসিফিক বিষয়ে রিফিউজ করতে পারে যে আমি এইখানে করব না, তখন সভ্য দেশগুলাতে এই জিনিসটা হয় না যে তাকে সেই কাজে করতে বাধ্য করা হবে অথবা তাকে মেরে ফেলা হবে। এটা সভ্য পৃথিবীতে হয় না। এটা শুধুমাত্র কিছু মানে প্রাচীন বর্বর কিছু আইনের ভিতরে এখনো পর্যন্ত সেগুলো রয়ে গেছে, যেগুলো হচ্ছে গিয়ে মধ্যপ্রাচ্যের কিছু দেশে এই ধরনের আইন এখন পর্যন্ত আছে, যেগুলো অত্যন্ত নোংরা আইন, যেগুলো অত্যন্ত বর্বর আইন। আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুসারে কোনো ব্যক্তিকে আপনি কোনো কাজ করতে বাধ্য করতে পারেন না। এই ব্যাপারে দুটো কথা আছে। হ্যাঁ বলেন। আচ্ছা, এই কারণেই মোহাম্মদ আর মুসলিম হচ্ছে আপনার বেস্ট মিলিটারি রিলিজে। আর এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি আমেরিকার যে মোস্ট রিসেন্ট
যে আপনার এই মিলিটারি আপনার ডিসওবে করার যে প্রবণ, সেটা হচ্ছে আপনার যে সিনেটর, যে কিনা ধরেন এয়ারফোর্স থেকে বেরিয়ে গেছে দীর্ঘদিন, এখন সে একজন কংগ্রেসম্যান, সে শুধু বলেছে যে আপনার আনলফুল অর্ডার ডিসওবে করার জন্য সে রিকোয়েস্ট করেছে সোলজারদের। হি ইজ অলরেডি আউট অফ দ্য মিলিটারি। আর সে কিন্তু তার জন্য তাকে প্রসিকিউশন করার চেষ্টা আমেরিকাতেই হচ্ছে। তাকে জাস্টিফিকেশন করা, তার পেনশন বন্ধ করে দেওয়া, তার র্যাঙ্ক, ইভেন র্যাঙ্ক নিয়ে নেওয়ার চেষ্টা, মতো যে এখন তাকে যেহেতু সে আই থিঙ্ক ক্যাপ্টেন অর কর্নেল সামথিং ছিল, যাই হোক, ইভেন ওয়েন টু স্পেস, রাইট, সেটা করার চেষ্টা করছে আমেরিকাতে। আমি আপনাকে যখন বলেছি যে মুসলিম একটা মিলিটারি রিলিজন, আমি বলছি এদের সাথে অনেকটা বেশি মিলিটারি অনেক মিল আছে। অন্য সব ধর্মেতে তারা যেভাবে ঈশ্বরকে বিশ্লেষণ করার চেষ্টা করুক বা জীবনযাপন করার চেষ্টা করুক, তার থেকে ইসলামটা হচ্ছে অনেকটা মিলিটারি রিলিজন, আমি সেটাই বলার চেষ্টা করছি। ঠিক আর আছে। মিলিটারি, হ্যাঁ, আপনি যেটা বলছেন যে হ্যাঁ আপনার এই ডিসওবে করার পলিসি আছে, সব দেশের আর্মিতেই আছে। যে আপনার যদি ক্যাপ্টেন বা কমান্ডিং অফিসার যদি কিছু বলে, সে যদি ভুল কিছু বলে, আপনি চেন অফ কমান্ডে ফলো করতে পারেন। আর সেটাও আপনাকে যে এই যদি আপনার সার্জেন্ট আপনাকে বলে, সেটা আপনাকে প্রথমে সার্জেন্টকে বলতে হবে না না না, আপনি যেটা বলছেন ভুল, তারপরে তার পারমিশন নিয়ে ক্যাপ্টেনের কাছে যেতে হবে। সো আছে তাদের পলিসি, কিন্তু ইন রিয়ালিটি আপনার ওই সিস্টেমটা আছে। কিন্তু ইসলাম ইজ গ্রেটেস্ট মিলিটারি রিলিজন, কারণ দে ডোন্ট ইভেন গিভ ইউ চয়েস টু সে নো টু এনিথিং, ইউ ডু অর ইউ ডাই। ঠিক আছে, এটাই ঠিক আছে, আপনার কথা শুনলাম। আপনি যদি নেক্সট টাইম যদি যুক্ত হন আলোচনাতে, তাহলে আপনি সংশয়.com এর কিছু লেখা আছে, সেই লেখাগুলা মানবাধিকার সংক্রান্ত কিছু লেখা আছে জ্ঞানকোষ পাতাতে, সেই জিনিসগুলা একটু পড়ে আসেন তাহলে আপনার সাথে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যুক্তিবাদ বিষয়ক একটা লেখা আছে, কুযুক্তি কাকে বলে, সেটা আপনি আগে একটু পড়ে আসবেন। সেটা আপনার জন্য পড়া খুবই ইম্পর্টেন্ট। সেটা পড়ে আসলে তখন আপনার সাথে আলোচনা আরো করা যাবে। ওকে ভাই, ঠিক আছে, তাহলে বিদায় জানাই আপনাকে। ভালো থাকেন। ওকে ভাই। আর রোজা থাকলে লাঞ্চ আমার উপর, ডিনার আপনার বাড়িতে ভাই। অবশ্য জার্মানিতে যাওয়ার পয়সা নেই এখন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন, তাহলে বিদায় দিই আপনাকে। আচ্ছা, সরি, আপনাকে আগে বিদায় দিয়ে দিচ্ছি।